মোদিজি নমস্কার। মোদিজি, আমি আপনাকে অত্যন্ত শ্রদ্ধা করি। গতকাল আপনি যে সব ডিসিশন পাকিস্তানের উপরে নিয়েছেন সেটার প্রতি আমার পূর্ণ আস্থা আছে এবং শুধু এইটুকু বলার জন্যই আপনার কাছে আসা, আমার ভিডিও যদি আপনার কাছে পৌঁছায় এটাকে ট্রান্সলেট করে নেবেন। আর আমি চাইবো যে আমি যে কথাগুলি আপনাকে বলছি সেই কথাগুলি অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করবেন। প্রথমেই বলি যে শুধু 1960 সালের জল চুক্তি বাতিল করে বা শুধু ডিপ্লোম্যাটিক ওয়েতে পাকিস্তানকে চাপ দিয়ে ফায়দা ভারতবর্ষ পাবে না। কারণ আমার মনে হয়, আমি যতটুকু রাজনৈতিক পর্যালোচনা করে বা রাজনীতির পর্যালোচনা করে আন্তর্জাতিক রিলেশনশিপকে পর্যালোচনা করে যতটুকু বুঝেছি, তাতে মোদিজি আমার মনে হয়েছে যে লস্করে তৈবা বা জয়েশ মোহাম্মদ যারা আছেন এরা কিন্তু পাকিস্তান আর্মির কাঠপুতলি। সুতরাং পাকিস্তান আর্মিকে যদি টাইট আমরা না দিতে পারি তাহলে কিন্তু আমাদের এই লর্ড মাউন্টব্যাটেন যেটা বলে গেছিলেন যে 1000 বছর ধরে যুদ্ধ করতে হবে ভারত আর পাকিস্তান, একটা সমস্যা তৈরি করে দিয়ে গেলাম, সেটা 1000 বছর ধরে চলবে। মোদিজি, আপনি ডিপ্লোম্যাটিক ওয়েতে পাসপোর্ট ভিসা বন্ধ করেছেন, ওয়াগা বর্ডার বন্ধ করেছেন, জল বন্ধ করেছেন, জল চুক্তি ইমিডিয়েট ইফেক্ট বাতিল হবে। কিন্তু এতে কি পাকিস্তান শুধরাবে? ওই হিন্দিতে একটা কথা আছে, লাথো কা ভূত বাতো সে নেই মানতা হ্যায়। তো এদের মেন যেটা সেটা হচ্ছে পাকিস্তান আর্মি। পাকিস্তান আর্মি আপনি আজকে দেখুন 5000-এর উপরে মাদ্রাসা পাকিস্তান আর্মি চালায় পাকিস্তানে, এবং কি করে সেখান থেকে তুলে নিয়ে আসে গরিব লোকদেরকে, তুলে নিয়ে এসে তাদের ফ্যামিলির একটা টোকেন অফ মানি দিয়ে দেয়, 4 লাখ 5 লাখ টাকা ফ্যামিলিকে, এবং ফ্যামিলির যে মেইন যে তাকে তুলে নিয়ে আসে। মোদিজি, আপনার কাছে আমার বিনীত অনুরোধ, এই যে সংগঠন, জঙ্গি সংগঠনগুলি আছে, এদের মেইন হোতা হচ্ছে পাকিস্তান আর্মি। আপনার হাতে এখন প্রচুর সুযোগ, আপনার হাতে প্রচুর সুযোগ। জিনপিং আপনার পা ধরে করবে চীনের প্রেসিডেন্ট, কারণ আমেরিকা ওর কোমর ভেঙে দিয়েছে। জিনপিংয়ের কোনো রাস্তা নেই আপনাকে ছাড়া চলার। সুতরাং আপনি যদি আজকে কোনো ড্রাস্টিক একটা অ্যাকশান নেন, সেই অ্যাকশান কিন্তু জিনপিংও সাপোর্ট করতে বাধ্য। জিনপিংয়ের মার্কেট শেষ। আমেরিকা এমন তার তারিফ রেটের জন্য, আপনি তো আমার থেকে অনেক ভালো জানেন, সুতরাং আমি এই ব্যাপারে ইলাবোরেট করতে চাইছি না, কিন্তু আমি চাইছি যে আপনার হাতে কিন্তু প্রচুর শক্তি আছে, আপনি খোলা ছুট দিয়েছেন, কিন্তু প্লিজ আটকাবেন না। এই যে 3টে সেনাবাহিনী আছে, স্থলবাহিনী, নৌবাহিনী, বিমান, মানে বায়ু সেনা যেটা আছে, তাদেরকে আটকাবেন না। তাদের জেনারেলদেরকে আপনি পারমিশন দিন। আপনি হচ্ছে দেশের সুপ্রিম অথরিটি। আপনার একটা কথাতে, একটা অর্ডারে ইন্ডিয়ান আর্মির শক্তি পরীক্ষা, এতদিন ধরে তারা কী জন্য ট্রেনিং নিয়েছে, কী কারণে আমাদের একটাই দেশ সমস্যার সৃষ্টি করে যাচ্ছে। আজকে আপনি যদি এই সমস্যার সৃষ্টির জ্বরকে উপড়ে ফেলতে চান, তাহলে মোদিজি প্লিজ 3টে সেনাবাহিনীকেই পারমিশন দিন, খোলা ছুট দিয়ে দিন। আপনি সুপ্রিম অথরিটি, আপনার উপরে বলার কেউ নেই। আপনি খোলা ছুট দিয়ে দিন, তারা মিসাইল অ্যাটাক করুক আর আস্তে আস্তে করে জায়গা দখল করুক। আমি জানি না, আমি স্ট্র্যাটেজি ভুলও বলতে পারি, কিন্তু স্ট্র্যাটেজিক্যালি যারা আছেন, সেনাবাহিনীর যারা প্রধান আছেন, তাদেরকে দায়িত্বটা দিয়ে দিন, জেনারেলদের হাতে ছেড়ে দিন। আপনি এটাকে রুখবেন না। এখন জিনপিং, চীনও পাকিস্তানকে সাপোর্ট করবে না, কারণ চীনকে আপনাকে দরকার, তাদের অর্থনীতি টিকাতে গেলে আপনাকে দরকার। আমি হয়তো অর্থনীতির স্টুডেন্ট নই, কিন্তু আমি যতটুকু ইন্টারন্যাশনাল রিলেশনশিপ বুঝি, তাতে আমার মনে হয়
চীনের যে বর্তমান অবস্থা আছে তাতে ভারতকে তার সাপোর্টে থাকতেই হবে। আর ভারত যদি সাপোর্টে না থাকে তাহলে চীনের অর্থনীতি কিন্তু খুব খারাপ হয়ে যাবে। সুতরাং চীন এখন ভিয়েতনামে দৌড়াচ্ছে, সিঙ্গাপুরে দৌড়াচ্ছে তাদেরকে তেল মারতে, যে আমার সঙ্গে থাকো, আমার সঙ্গে ব্যবসা করো, না হলে তারা সবাই ব্যবসা চলে যাচ্ছে আমেরিকার দিকে। সুতরাং এই যে জায়গাটা, এটা আমাদেরকে বুঝতে হবে। আর পাকিস্তান আর্মিকে যদি আমরা সবক শেখাতে পারি, পাকিস্তান আর্মিকে যদি আমরা ভেঙে দিতে পারি, মানে কি, আমরা একদম করাচি, লাহোর সব দখল করব। আমাদের হাতে এত মিসাইল আছে, আমরা কী জন্য এগুলিকে ইউজ করব না? আজকে জাতি ধর্ম মানে জাতি না দেখে ধর্মকে ভিত্তি করে এত বড় একটা ম্যাসাকার করে চলে যাবে। আর আমরা শুধু ওই করব ডিপ্লোম্যাটিক ওয়েতে, আমরা দেখছি অমুক তমুক। হ্যাঁ, আমরা দেখেছি আপনার আমলে বালাকোট হয়েছে, আমরা দেখেছি এয়ার স্ট্রাইক হয়েছে, সব দেখেছি, সার্জিক্যাল স্ট্রাইক, এয়ার স্ট্রাইক সবই আমরা দেখেছি। কিন্তু তাতে কি পাকিস্তান শুধরেছে? মোদিজি, আপনার কাছে আমার বিনীত অনুরোধ, 3টে সেনাবাহিনীকে খোলা ছুট দিন, এরা এদের মতো কাজ করুক, আমরা দেখতে চাই। হ্যাঁ, হয়তো 2 ঘন্টা লড়াই করতে পারবে না, পাকিস্তানের অর্থনীতি এমন একটা জায়গায় পড়ে আছে 2 ঘন্টা লড়াই করতে পারবে না, কারণ একটা যুদ্ধ করতে গেলে অর্থের প্রয়োজন হয়। আমাদের দেশেরও হয়তো প্রয়োজন হবে, আমাদের দেশেরও হয়তো কিছু সাধারণ লোক এবং সেনাবাহিনী জওয়ানরা মারা যাবে, শহীদ হবে, কিন্তু আমরা এর শেষ দেখতে চাই। আমরা নিরপরাধ মানুষ, আমরা ঘুরতে যাব না আমার দেশে ঘুরতে যাওয়া তো আমার কাছে অন্যায়, আমাকে এসে মেরে যাবে। ইনফিল্ট্রেশন চলতেই থাকবে যদি আমরা এভাবে পাকিস্তান আর্মিকে সবক না শেখাতে পারি। 1971-এ আমরা যেভাবে অ্যাটাক করেছিলাম, 93,000 সেনাবাহিনী তাদের সারেন্ডার হয়েছিল বাংলাদেশে, তখনকার পূর্ব পাকিস্তান। আমরা দেখেছি কার্গিল যুদ্ধ, কিন্তু সেটা ওরা পূর্ব পরিকল্পিতভাবে আমাদেরকে অ্যাটাক করেছিল বলে আমাদের আজকে এই অবস্থা হয়েছিল। কিন্তু আমাদের প্রশ্নটা অন্য জায়গায়। আমার প্রশ্নটা হচ্ছে, মোদিজি আপনি সব ভালো জানেন, আমার একটাই বিনীত অনুরোধ যে জয়শে মোহাম্মদ, লস্করে তৈবার মতো সংগঠনগুলি, এরা পাকিস্তান আর্মির হাতের পুতুল, এদেরকে আপনি ওইভাবে দেখে লাভ নেই। লাভ করতে হবে একেবারে আর্মির উপরে, পাকিস্তান আর্মিকে খতম করতে হবে। পাকিস্তান আর্মির উপরে যতক্ষণ ডাইরেক্ট আঘাত না আসছে ততক্ষণ কিন্তু ওরা কিন্তু এইভাবেই করতে থাকবে। কেননা আমরা দেখে আসছি আজকে 80-85 হাজার লোক ওখানে বসবাসের জন্য নতুন করে হিন্দুরা যখন শুরু করেছে, তখন কিন্তু ওদের মস্তিষ্ক বিগড়ে গেছে যে এই যে আমরা এটা করি, আমরা যে মুসলিম করি, যে কাশ্মীর মুসলিমদের, সেই জায়গাটায় কিন্তু ব্যালেন্সের গণ্ডগোল হয়ে যাবে আগামী 2-4-5 বছরের মধ্যে, যদি এত পরিমাণ হিন্দুদেরকে এখানে বসবাস করতে দেওয়া যায়। এবং এই জন্যেই হিন্দুদের উপরে আক্রমণ আমার মনে হয়েছে, এটা আমার ব্যক্তিগত মত যে হয়তো তাই। কারণ আমি এর আগের দিনের এপিসোডে বলেছিলাম যে প্রায় 80-85 হাজার হিন্দুরা এখন বিভিন্ন জায়গায় কিন্তু কাশ্মীরের বসবাস করতে শুরু করেছে, এবং তাদেরকে ইন্ডিয়ান আর্মি প্রচণ্ড পরিমাণে সাহায্য করছে যাতে তাদের বসতিটা গড়ে ওঠে। এইটা কিন্তু শুধু এটাই নয়, মোদিজি, এই যে আমাদের চন্দ্রচূড় সাহেব, যিনি এক্স চিফ জাস্টিস ছিলেন, তিনি যে ম্যাসাকারটা করে গেছেন এই ইন্ডিয়ান কনস্টিটিউশনের উপরে, কেন ওখানে ইলেকশন এই মুহূর্তে না হলে কি হতো? কাশ্মীরে ইলেকশন, কাশ্মীরেও কিন্তু এই যদি একদম পূর্ণাঙ্গ তদন্ত করে কেমন করে ওদের ইন্টেলিজেন্স ফেল হয়ে গেল, এবং ইন্টেলিজেন্স ফেল শুধু তাই নয়, লেফটেন্যান্ট গভর্নর 3 দিন আগে অনন্তনাগ সেক্টর থেকে 3 কোম্পানি আর্মিকে উইথড্র করে নিল। কেন নিল? কি কারণ জানতে হবে। কেন লোকাল ট্যুরিস্টের এখন এত ভিড় থাকা সত্ত্বেও জম্মু অ্যান্ড কাশ্মীর পুলিশ ওখানে থাকলো না কেন? যেখানে নিচটা অনেকটা দূরে, যেখানে ওখানে একটা ট্যুরিস্ট পয়েন্ট, ম্যাগি পয়েন্ট, মিনি সুইজারল্যান্ড বলা হয় তাকে, সেই জায়গাটাতে
কেন সেখানে পুলিশ, লোকাল পুলিশ থাকলো না? তদন্তের ব্যাপার, তদন্ত করুন। কিন্তু এই তদন্তের পাশাপাশি মোদিজি হাত জোর করে বলছি, সেনাবাহিনীকে খোলা ছুট দিয়ে দিন। এবং আমাদের এই পৃথ্বী মিসাইল, অগ্নি মিসাইল, এগুলো কী দরকার তাইলে? এই বানিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি হাজার হাজার টাকা খরচা করি আমরা, কী জন্য করি? কী জন্য করি? আমরা যদি তার প্রয়োগই না করতে পারি, আমরা তো বাংলাদেশের উপরে প্রয়োগ করতে পারবো না, আমরা তো ভুটানের উপরে প্রয়োগ করতে পারবো না, আমরা তো শ্রীলঙ্কার উপরে প্রয়োগ করতে পারবো না। তাহলে আমরা এই প্রয়োগটা করব কোথায়? প্রয়োজন এখন, এইসবের প্রয়োজন এখন। মিসাইল অ্যাটাক করে খালি করে দিন, পিওকেকে জ্বালিয়ে দিন। পিওকেতে এখন এই মুহূর্তে দিওয়ালি হবে, পিওকেতে এই মুহূর্তে দিওয়ালি করুন, দিওয়ালি করুন পিওকেতে। পাকিস্তান আর্মিকে খতম করতে হবে, এটা আমাদের রেজুলেশন হওয়া উচিত। আমরা ভারতীয়রা অনেক সহ্য করেছি, অনেক সহ্য করেছি, একের পর এক আমাদের উপরে অত্যাচার, অন্যায়। কত লোক মারা যাবে, কত লোক মারা যাবে? আপনি দেখুন না, উড়ি, পেহেলগাঁও, রাজৌরি, পুঞ্চ, লিস্ট বড় হয়ে যাবে, হাজার হাজার লোকের লিস্ট হবে। এরপরে সেটা লাখ লাখ আর্মি এবং সাধারণ লোকের লিস্ট, মৃতদেহের শহীদদের লিস্ট তৈরি হয়ে যাবে। আর কত বসে দেখব মোদিজি? আপনার মধ্যে দম আছে, সাহস আছে, আপনি দেখাতে পারেন যে ভারত পারে, ভারত পারে। হ্যাঁ, আমি জানি যে আপনি আজকে সর্বদলীয় বৈঠক ডেকেছেন, ডাকুন। কিন্তু মোদিজি এই যে ডিপ্লোম্যাটিক স্টেপগুলি নিয়েছেন, খুব ভালো কথা। এরপরেও বিনীত অনুরোধ, শুধু ডিপ্লোম্যাটিক স্টেপ নিলে হবে না, ডিফেন্স সেক্টরটাকেও আমাদেরকে সক্রিয় করতে হবে। কেমন করে আমরা বুঝবো যে আমাদের ডিফেন্স সেক্টর খুব স্ট্রং? আমরা বলি যে আমাদের ডিফেন্স সেক্টর খুব স্ট্রং, পৃথিবীর মধ্যে মনে হয় পঞ্চম বা চতুর্থতম স্থানে আমাদের ডিফেন্স আছে। কিন্তু সেটা কেমন করে বুঝবো? কাগজে কলমে তো থাকলে হবে না। এইটা পরীক্ষার সময় এসছে মোদিজি। মোদিজি, আবার অনুরোধ করছি, খোলা ছুট দিন, সর্বদলীয় বৈঠকে আজকে ডিসিশন নিন পাকিস্তানের আর্মিকে সবক শেখানোর, পাকিস্তান আর্মিকে সবক শেখানোর একটা রেজুলেশন পাস করুন সর্বদলীয় বৈঠকে। পাকিস্তান আর্মি আমাদের ভারতবর্ষের মাথা ব্যথার কারণ হয়ে আছে, সেই কারণটাকে আমাদের বন্ধ করতে হবে চিরতরে। এটা এই নয় যে সাময়িক একটা ব্যাপার। হ্যাঁ, ডিপ্লোমেসি দিয়ে হয়তো আমরা অনেকটা কোণঠাসা করতে পারবো বা পেরেছি, বা আগামী দিনে আরও ওদের অবস্থাটা খারাপ হবে, কারণ ওদের অর্থনীতি তলানিতে ঠেকে যাবে। 70% জল এই এই চুক্তি অনুযায়ী পায়। ওরা মনে করেছে যে ঠিক আছে চলো, কি করবে মোদিজি? আমরা জল বন্ধ করে দিয়েছি, ওরা কোর্টে যাবে, ইউএনএ কাছে যাবে, ইন্টারন্যাশনাল কোর্টে যাবে, কেস চলবে, চলতে থাক, চলতে থাক, কেস কেস চলতে থাক, বছরের পর বছর চলে। 7 দিন জল না পেলে ওদের ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে, ওদের জনমানসে খলবলি মচে যাবে। ওদের ওদের যে ডেভেলপমেন্ট হচ্ছিল, যতটুকু হচ্ছিল, এই সিন্ধু নদের জল যদি আমরা বন্ধ করে দিই, তাহলে কিন্তু ওরা অনেকটাই পিছিয়ে যাবে। খুব ভালো, বাণিজ্যিক দিক থেকে কোনো কিছু সহায়তা করা যাবে না। ডিপ্লোম্যাটদের তুলে নিয়ে আসা, এখানে ডিপ্লোম্যাট যে যারা পাকিস্তান ডিপ্লোম্যাটিক্স আছে তাদেরকে ওয়াপাস দিয়ে দেওয়া, মানে একদম ফেলে দেওয়া, খুব ভালো ডিসিশন। আমরা জানি, যতটুকু জানি, যে কোনো কিছু বড় করার আগে ডিপ্লোম্যাটদেরকে বন্ধ করে দেওয়া হয়। ডিপ্লোম্যাট মানে এম্বাসিগুলিকে বন্ধ করে সেখানে থেকে তাদের কর্মচারীদের ব্যাক করে নিয়ে আসা হয়, অনেক জায়গায় আমরা দেখেছি। আপনি আমাকে বলুন তো মোদিজি, এই যে ইউক্রেন যুদ্ধ হলো রাশিয়ার সঙ্গে, ওই পোক করে করে তো আজকে যুদ্ধটা করা বাধালো। কই, ইউক্রেন তো মারা ফিরে বেড়াচ্ছে, হচ্ছে সমস্যার সমাধান হচ্ছে। তার আগে রাশিয়া ভেঙে টুকরো হওয়ার আগে। মোদিজি, আমরা ক্রিকেট খেলতে চাই না, আমরা পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলতেই চাই না, ক্রিকেট খেলা বন্ধ। বলিউডের সিনেমাগুলি হবে না মোদিজি, সব বন্ধ। সুস্মিতা সেন বলছে যে আমরা তো অ্যাক্টার, আমাদের আবার দেশ বা ইয়ের কী আছে? আরে সুস্মিতা সেনজি, তুমি কোথায় থাকো?
ভারতবর্ষে থাকো, তোমার সাধারণ লোক ঘুরতে গিয়ে মারা গেছে, তুমি অ্যাক্টর হতে পারো, অ্যাক্ট্রেস হতে পারো, কিন্তু তোমার এ বলার স্বাধীনতা নেই ভারতবর্ষ আমাদের দেশ, আমাদের মাতৃভূমি, তুমি এই ভূমিতে জন্মগ্রহণ করেছো, সুতরাং দেশকে ভালোবাসো। এনাফ ইজ এনাফ মোদিজি। একদম সোজা সাপটা জবাব মুখের উপরে, পাকিস্তান আর্মিকে ধ্বংস করতে হবে, শেষ করতে হবে এনিহাও। আমরা অনেক শক্তিশালী দেশ, কিন্তু তা সত্ত্বেও সহনশীলতার একটা মাত্রা থাকে, একটা জায়গা থাকে। আমরা পারছি না, আমাদের সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। কত দেখব দেশ আজকে শোকে মুহ্যমান। আমরা কি দেখব? খবর কাগজ থেকে শুরু করে খবরের নিউজ পোর্টালগুলি খুললে আমরা দেখতে পাচ্ছি সেই একই ছবি। এটা একটা দেশের উপরে আক্রমণ মোদিজি, এটা কিন্তু আমাদের ক্ষমা করা যাবে না। আর ক্ষমার অযোগ্য একটা নক্কারজনক একটা হামলা। এবং মৃতদেরকে আপনার নাম বলে বলে মোদিজি মারা হয়েছে, আপনার নাম বলে বলে মারা হয়েছে, যে মোদিকে গিয়ে বল। ভাবতে পারেন কতটা নক্কারজনক পরিস্থিতি। আজকে যে মহিলার স্বামীকে মেরে ফেলা হয়েছে, সে কাঁদতে কাঁদতে এই কথা বলছে, হাতে লাল সুতো দেখেছে, মেরে দিয়েছে। এটা কিন্তু পাকিস্তান আর্মির পূর্ব পরিকল্পিত, এবং ওই জায়গায় এই কী সময়ে লোকজন বেশি যায়। আপনার ইন্টেলিজেন্স, মানে রাজ্যের স্টেট ইন্টেলিজেন্স, ওমর আবদুল্লাহকে চ্যালেঞ্জ করুন, কেমন করে স্টেট ইন্টেলিজেন্স ফেল হয়। লেফটেন্যান্ট গভর্নরকে চ্যালেঞ্জ করুন, কি করে সে তার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন মেনটেন করতে পারেনি, তার জন্য আজকে এই ম্যাসাকার হলো। ও আমরা আমাদের স্বাধীন দেশে ঘুরতে পারবো না? তাই মোদিজি, আপনিই পারবেন একমাত্র এই দেশকে সঠিকভাবে পাকিস্তানের এই সব লুম্পেনদের হাত থেকে, এই লুম্পেন আর্মির হাত থেকে আমাদেরকে বাঁচাতে। তাই আপনার কাছে আমার অনুরোধ, আমি তথ্যভিত্তিক কিছু কথা আপনাকে বললাম, আপনি এই মুহূর্তে দাঁড়িয়ে পাকিস্তান শুনুন, পিওকে, পাকিস্তান অকুপাইড কাশ্মীর আমাদের লাগবে না, আমাদের লাগবে না। পাকিস্তান অকুপাইড কাশ্মীর আমরা চাই না, কারণ ওরা ঢুকলে আমাদের সমস্যা বাড়বে। এই নিয়ে আমি পরে আপনাকে বলবো কেন সমস্যা বাড়বে। আমি জানি আপনার ইন্টেলিজেন্স অনেক বেশি, কিন্তু তবু আমরা সাধারণ লোক, আমাদেরও কিছু কথা আপনার কাছে শুনতে হবে। কারণ আপনিই হচ্ছে দেশের সুপ্রিম পাওয়ার, সুপ্রিম অথরিটি টু টেক এনি ডিসিশন অ্যাবাউট এনি ইন্টারন্যাশনাল অ্যান্ড ন্যাশনাল লেভেল ম্যাটার। সুতরাং আপনি হচ্ছে সুপ্রিম অথরিটি হিসাবে, আপনাকে আমি কেন পিওকে নেওয়া যাবে না? পিওকে নেওয়া আমরা নিব না, পিওকে নিলে আবার অশান্ত হয়ে যাবে কাশ্মীর। সুতরাং পিওকে জ্বালিয়ে দাও। ওই গিরগিট বালুচিস্তান বলুন, পাঞ্জাবের যে পোর্শনটা আছে, আমরা নেব না। আমার এই মুহূর্তে সব নামগুলি মনে পড়ছে না, আমি নেব না ওগুলি। ঠিক আছে, ওরা ওরকমই থাক, কিন্তু আর্মিকে শিক্ষা দিতে হবে। সেটা কিভাবে দেওয়া যায়? আমাদের এত মিসাইল, এত কিছু, অনেকেই বলছে যে পাকিস্তান হয়তো আলাদাভাবে অ্যাটাক করে দিতে পারে, আমাদেরকে ক্ষতি করতে পারে। পাকিস্তান আমাদের কিচ্ছু করতে পারবে না, পাকিস্তান আমাদের কিচ্ছু করতে পারবে না, কারণ পাকিস্তানের সঙ্গে কোনো দেশ নেই, ইভেন চীনও নেই। চীন বাধ্য হচ্ছে ভারতের সঙ্গে দোস্তি করতে হবে চীনকে। এমনভাবে কোমর ভেঙে দিয়েছেন ট্রাম্প যে চীনকে আসতে হবে ভারতের কাছে। সেই জন্যেই বারবার করে রিকোয়েস্ট করছে জিনপিং। কি বলছে শি জিনপিং? মোদিকে চীনে যেতে নিমন্ত্রণ করছেন। মোদিজি আপনাকে যেতে নিমন্ত্রণ করছেন, আপনি সব বোঝেন। সুতরাং আর দীর্ঘায়িত করব না, এইটাই সুযোগ। হামলা করুন, ডেস্ট্রয় করে দিন পাকিস্তান আর্মির ক্যাম্প, দখল করে নিন অঞ্চল। পিওকে আমাদের লাগবে না, পিওকে আমরা চাই না। আপনি আরও ভালো বুঝবেন। হাত জোর করে বিনীত নিবেদন থাকলো আপনার কাছে, আপনি দেখবেন ভারতীয় হিসাবে
একজন ক্ষুদ্র মানুষ হিসাবে, আপনার সেবক হিসাবে এটা আমার আবেদন থাকলো যে ভারতবর্ষের এই সুযোগ হাতছাড়া করা কিন্তু মোটেই ঠিক হবে না। পাকিস্তান আর্মিকে শেষ করার এর থেকে ভালো সুযোগ ভারত আর পাবে না। আপনার কাছে আমরা এটাই প্রার্থনা করি। ভালো থাকবেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। আমার বক্তব্যে যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা মার্জনা করবেন। আমিও একজন রক্ত মাংসের শরীরের মানুষ, আমারও কিছু নির্বোধতা আছে। সেই জায়গার থেকে দাঁড়িয়ে আপনাকে আমি এই রিকোয়েস্টটা করলাম যে আর আমরা পারছি না, সহ্যের সীমা আমাদের ছাড়িয়ে গেছে। ছোট ছোট বাচ্চারা এটা সাদমাতে চলে গেছে। এই যে ছোট ছোট বাচ্চারা কি শিখছে, কি জানতে পারবে? আমরা মার খেয়ে যাব, হিন্দুরা ওরা আমাদের এখানে ঢুকে আমাদের মেরে যাবে, আমাদের দেশে আমাদেরকে মেরে ফেলবে, আমরা ঘুরতে গিয়ে মার খাবো। বিষয়টি কি দেখবেন মোদিজি? আপনার কাছে এই আবেদনই করলাম, কারণ আমি মনে করি শক্তিশালী প্রধানমন্ত্রী হিসাবে পৃথিবীর মধ্যে আপনার স্থান অনেক 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 উঁচুতে। এই শক্তিশালী প্রধানমন্ত্রীকে আমরা দেখতে চাই সক্রিয় ভূমিকায়। প্রধানমন্ত্রী মাফ করবেন যদি কোনো ভুল ত্রুটি করে থাকি।